আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে জটিল সংখ্যার ক্লাসে। সো আজকে থেকে আমাদের শুরু হচ্ছে সেকেন্ড পেপারের জটিল সংখ্যা। সো এই জটিল সংখ্যা চ্যাপ্টারটা তুমি কিভাবে পড়বা আমি সবকিছুই বলছি। আমরা লেকচার বাই লেকচার আমি তোমাকে টপিক লিস্টগুলো সুন্দর করে লিখে দিব। এর পাশাপাশি তোমাদেরকে একটা প্র্যাকটিস বুক দিব। সো প্রথমে লেকচার নাম্বার 1টা কমপ্লিট করবা। কমপ্লিট করার পরে যে প্র্যাকটিস বুকটা আমি দিব ওই ওই প্র্যাকটিস বুক থেকে ওই জিনিসটা সুন্দর করে প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে? সো আজকে আমরা কি দেখব একটু দেখাই তোমাকে। আজকে আমরা কথা বলবো জটিল সংখ্যার পরিচিতি নিয়ে কথা বলবো, বাস্তব অংশ কাল্পনিক অংশ নিয়ে কথা বলবো, এরপরে আরগান ডায়াগ্রাম নিয়ে কথা বলবো। জটিল সংখ্যার পরিচিতি, বাস্তব অংশ কাল্পনিক অংশ এবং আরগান ডায়াগ্রাম, তিনটা টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো। ঠিক আছে? সো প্রথমে আসো জটিল সংখ্যার পরিচিতিতে আসো। জটিল সংখ্যার পরিচিতি। জটিল সংখ্যা বলতে আসলে কাদেরকে বোঝে খেয়াল করো। এতদিন ধরে আমরা যে সংখ্যাগুলো দেখছিলাম, এতদিন আমরা সংখ্যা দেখছিলাম কি, যেমন -2 দেখছিলাম, +2 দেখছিলাম, হাফ দেখছিলাম, 0 দেখছিলাম, 10.2 দেখছিলাম। এই ধরনের সংখ্যাগুলো আমাদের কাছে পরিচিত ছিল এতদিন ধরে, যেখানে পজিটিভ নাম্বার ছিল, নেগেটিভ নাম্বার ছিল, 0 ছিল, ভগ্নাংশ ছিল, দশমিক ছিল। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলতাম, এগুলাকে বলতাম আমরা বাস্তব সংখ্যা। এগুলাকে বলতাম বাস্তব সংখ্যা। ঠিক আছে? সংখ্যার জগতে নতুন আরেক ধরনের সংখ্যা আসছে, যেমন 2 + i, -3 - 4i, 7i, or 2 + 3/2i, এই ধরনের কিছু সংখ্যা আমাদের কাছে আসছে সংখ্যার জগতে। তাহলে এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে পার্থক্যটা কি বলতো? পার্থক্যটা হচ্ছে এখানে i আছে, এখানে i নেই, এখানে i আছে, এখানে i নেই। তাহলে i যুক্ত যে সংখ্যাগুলো থাকে সংখ্যার জগতে, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলি, এগুলাকে বলতেছি আমরা জটিল সংখ্যা। এগুলাকে বলতেছি আমরা জটিল জটিল সংখ্যা বলতেছি। ঠিক আছে? তাহলে আই যুক্ত সংখ্যাগুলো বলতেছি জটিল সংখ্যা। আই নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো না, আমি জাস্ট আয়ের পরিচয়টা তোমাকে একটু দিয়ে দিই। আই জিনিসটা হচ্ছে, এটার নাম হচ্ছে আয়োটা। এটার নাম হচ্ছে আয়োটা, যেটার মান আই সমান হচ্ছে √(-1), √(-1). ঠিক আছে? তাহলে ভাইয়া আই যুক্ত যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা কি বলতেছি? জটিল বলতেছি। আর এতদিন ধরে আই ছাড়া যে সংখ্যাগুলো ছিল এগুলো ছিল আমাদের বাস্তব সংখ্যা ছিল, তাই না? তো এখন একটা জিনিস তুমি খেয়াল করো, আমরা যদি একটা জটিল সংখ্যার মধ্যে খেয়াল করি, একটা জটিল সংখ্যা যদি খেয়াল করি, ধরো এই জটিল সংখ্যা যদি খেয়াল করো, তাহলে এখানে দুইটা পার্ট, একটার সাথে আই আছে আর একটার সাথে আই নাই। একটার সাথে আই আছে আর একটার সাথে কি নাই? আই নাই। তাহলে যার সাথে আই নাই, যে পাঁচটার সাথে আই নাই, এই অংশটার নাম হচ্ছে বাস্তব অংশ। এটার নাম হচ্ছে বাস্তব অংশ। আর যে অংশের সাথে আই আছে, যে অংশের সাথে আই আছে, এই অংশের নাম হচ্ছে কাল্পনিক অংশ। এটাকে বলি আমরা কাল্পনিক কাল্পনিক অংশ। তাহলে যার সাথে আই নাই সে হচ্ছে বাস্তব অংশ, আর যার সাথে আই আছে সে হচ্ছে কি? সে হচ্ছে কাল্পনিক অংশ। সে হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে দেখো, একটা কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট। তাহলে একটা হচ্ছে আই ছাড়া আর একটা হচ্ছে আই সহ। আই ছাড়া যেটা আছে সেটা কি বলতো? বাস্তব অংশ। আর আই সহ যেটা আছে, আইয়ের সাথে যে আছে সে হচ্ছে কাল্পনিক অংশ। ঠিক আছে? তো এখন দেখো, একটা কমপ্লেক্স নাম্বার ধরো আমরা নিলাম। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে জেনারেলি প্রকাশ করে স্মল লেটার জেড দ্বারা। তাহলে জেড ইকুয়ালস টু, দুইটা পার্ট থাকবে, একটা ধরো এ নিলাম আর একটা থাকবে বি, আর একটা বি নিলাম, এ প্লাস আইবি, এ প্লাস আইবি। একটা দেখো আই ছাড়া আর একটা হচ্ছে আই এর সাথে। তাহলে এই ফরম্যাটটাকে আমরা বলি একটা কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফরম্যাট। এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফরম্যাট, জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি। ঠিক আছে? যেখানে আমরা এ কে বলবো, এর সাথে কি আই আছে? নাই। তাহলে এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ। এটা হচ্ছে বাস্তব অংশ বা রিয়াল পার্ট। এটাকে বলি আমরা রিয়াল পার্ট। আর ই অফ জেড, আর ই অফ জেড মানে হচ্ছে রিয়াল পার্ট অফ জেড, বাস্তব অংশ, বাস্তব অংশ। ঠিক আছে? আর বিটাকে আমরা বলবো, এখান থেকে আমরা বিটাকে বলবো এটা হচ্ছে কাল্পনিক অংশ, বা এটাকে বলবো আমরা ইমেজিনারি অফ জেড, ইমেজিনারি পার্ট অফ জেড, অর্থাৎ জেটের কাল্পনিক অংশ। তাহলে দেখো, জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি, এই ফরম্যাটে আমাদের এটা হচ্ছে রিয়াল পার্ট অফ জেড, আর তোমার বিটা হচ্ছে ইমেজিনারি পার্ট অফ জেড, ইমেজিনারি পার্ট অফ জেড। কথা বোঝা গেছে? কথা বুঝতে পারছো? তাহলে আমাকে বলো তো, একটা কমপ্লেক্স নাম্বার কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে আই ছাড়া আর একটা হচ্ছে আই এর সাথে। আই ছাড়া যেটা আছে এটা হচ্ছে বাস্তব অংশ, আর আয়ের সাথে যে আছে সে হচ্ছে কাল্পনিক অংশ। ঠিক আছে? তো এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এখান থেকে সুন্দর একটা সম্পর্ক লেখা যায়। এই যে আমার কাছে জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি আছে না ভাইয়া? বলো তো, এ প্লাস আইবি আছে না? যদি কোনো কারণে সামহাউ এ ইকুয়ালস টু 0 হয়, এ ইকুয়ালস টু 0 হয়, তখন আমরা কি লিখতে পারবো? তখন আমরা লিখতে পারবো জেড ইকুয়ালস টু আইবি লিখতে পারবো, তাই না? অর্থাৎ আমার কাছে লাইক 2i আছে, 3i আছে, এরপর হচ্ছে 4i আছে। তার মানে আই ছাড়া কোনো অংশ এখানে নাই, আই ছাড়া অংশটা হচ্ছে 0।
এই ধরনের সংখ্যাকে আমরা বলি, এই ধরনের কমপ্লেক্স নাম্বারকে আমরা বলি, এগুলো হচ্ছে প্রকৃত কাল্পনিক সংখ্যা, পিওরলি ইমেজিনারি নাম্বার, প্রকৃত কাল্পনিক সংখ্যা। এগুলো হচ্ছে আমাদের প্রকৃত কাল্পনিক সংখ্যা। কথা কি বুঝতে পারছো? প্রকৃত কাল্পনিক সংখ্যা। আচ্ছা, এরপর যদি সামহাও এখান থেকে বি ইকুয়ালস টু 0 হয়ে যায়, ধরো বি ইকুয়ালস টু 0 হয়ে যায়, তখন আমরা লিখতে পারবো জেড ইকুয়ালস টু অনলি এ লিখতে পারবো, তাই না ভাইয়া? অনলি এ লিখতে পারবো। এখন বলো তো এখানে কি কোনো ধরনের আই আছে? কোনো ধরনের আই কি এখানে আছে? কোনো ধরনের আই এখানে নাই। এই ধরনের কমপ্লেক্স নাম্বারকে আমরা বলি বাস্তব সংখ্যা। এগুলাকে বলি আমরা বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। ঠিক আছে? তার মানে তুমি দেখো সকল বাস্তব সংখ্যা কার আন্ডারে পড়বে? জটিল সংখ্যার আন্ডারে পড়বে। সকল বাস্তব সংখ্যা জটিল সংখ্যা। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 5 একটা জটিল সংখ্যা কিনা, অবভিয়াসলি জটিল সংখ্যা হবে। তুমি এটাকে a প্লাস আইবি ফর্মেটে লিখতে পারবা। ঠিক আছে? কথা বুঝছো? বোঝা গেছে? তাহলে জটিল সংখ্যার দুইটা পার্ট থাকবে, মেইনলি দুইটা ব্রাঞ্চ। একটা জটিল সংখ্যার মেইনলি দুইটা ব্রাঞ্চ থাকে, এদিকে দেখো মেইনলি দুইটা ব্রাঞ্চ থাকে। একটা ব্রাঞ্চ হচ্ছে বাস্তব সংখ্যা, আর একটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের প্রকৃত কাল্পনিক সংখ্যা, প্রকৃত কাল্পনিক সংখ্যা। একটা ব্রাঞ্চ হচ্ছে প্রকৃত কাল্পনিক সংখ্যা। ঠিক আছে? তাহলে আমি জিজ্ঞেস করি প্রকৃত কাল্পনিক সংখ্যা জটিল হবে কিনা? অবভিয়াসলি হবে। বাস্তব সংখ্যা জটিল হবে কিনা? অবভিয়াসলি হবে, অবভিয়াসলি হবে। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? তাহলে বলো তো আমাকে একটু আমাকে বলো তো ভাইয়া, জটিল সংখ্যার বাস্তব অংশ মানে কোনটা? আই ছাড়া যেটা আছে এটা। কাল্পনিক অংশ কোনটা? আয়ের সাথে যে আছে ওইটা। তাহলে একটু দেখি চটপট কিছু প্র্যাকটিস করে ফেলো, দেখি একটু প্র্যাকটিস করো তো সবাই। বলো, এখানে তোমাকে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ বের করতে বলছে, তাই না? তাহলে প্রথমটাতে আসো তো, বাস্তব অংশ কত বলো? বাস্তব অংশ কত? -2। আই ছাড়া কত আছে? -2। বাস্তব অংশ -2। কাল্পনিক অংশ কত? +3। এটাতে বাস্তব অংশ কত? -2। কাল্পনিক অংশ কত? -5। এটাতে বাস্তব অংশ কত? 2। সরি, বাস্তব অংশ 2। এই গাথা, বাস্তব অংশ 2 হবে? মোটেও না। এই 2i কে আমরা কিভাবে লিখতে পারি না? z = 0 + 2i, এটা লেখা যাবে। তাহলে বাস্তব অংশ কত? 0। কাল্পনিক অংশ কত? +2। এরপর z = 5 দিছে না? বলো তো এটাকে এভাবে লেখা যায় কিনা ভাইয়া? z = 5 + 0 * i, এটা লেখা যায় কিনা বল? তাহলে বাস্তব অংশ কত? 5, কাল্পনিক অংশ কত? 0। কথা বোঝা গেছে? বলো বুঝছো? তাহলে আজকে থেকে যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি তোমাকে দেয়, যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি দেয়, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ বের করা যাবে? পারা যাবে? আচ্ছা দেখি, আমি আরেকটা দিচ্ছি, সবাই এটা করো তো দেখি। z = তোমাকে বললাম ½ + 3/2i, 3/2i। বলো এখান থেকে রিয়াল পার্ট কত? রিয়াল পার্ট অফ জেড কত? এখান থেকে ইমেজিনারি পার্ট অফ জেড কত? ইমেজিনারি পার্ট অফ জেড কত? তো এগুলো হচ্ছে ক্লাস ওয়ার্ড, ঠিক আছে? CW, তোমরা যখন অ্যান্সার করবা কমেন্টে CW1 দিয়ে অ্যান্সার করবা, ঠিক আছে? CW1 এর 1 নাম্বার, বাস্তব অংশ কত, ইমেজিনারি পার্ট কত? দেখি কমেন্টে অ্যান্সার করো সবাই কমেন্টে বলো কার অ্যান্সার আমার সাথে মিলে যায় একটু দেখো তো। এটা রিয়েল পার্ট কত? রিয়েল পার্ট হচ্ছে ½ ইমেজিনারি পার্ট কত? 3/2। তাহলে রিয়েল পার্ট হচ্ছে ½ আর ইমেজিনারি পার্ট কত? 3/2। কথা ক্লিয়ার? বোঝা গেছে আমার কথা? বুঝছো? যেমন আমি যদি আরেকটা বলি তোমাকে, ধরো তোমার কাছে আছে 1 + 2i / 3, ধরো তোমার কাছে এটা আছে। এখন বললাম এখান থেকে এই কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট কত, আর এই কমপ্লেক্স নাম্বারের এখান থেকে বললাম ইমেজিনারি পার্ট কত, রিয়েল পার্ট কত আর ইমেজিনারি পার্ট কত, এটা তোমাকে জিজ্ঞেস করলাম। তাহলে এখন বলো তো এখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে লেখা যাবে 1/3 + 2/3i, এটা লেখা যাবে, তাই না? তাহলে এখান থেকে রিয়েল পার্ট কত? 1/3। রিয়েল পার্ট কত? 1/3। ইমেজিনারি পার্ট কত? 2/3। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা ক্লিয়ার? বলো এই কথা বুঝছো? বোঝা গেছে? তাহলে আজকে থেকে বাস্তব অংশ, কাল্পনিক অংশ এই জিনিসটা বের করা যাবে না? যাবে? আশা করি যাবে। সবাই লিখো দেখি, সুন্দর করে তুলে ফেলো। ঠিক আছে, এরপর আসো হচ্ছে দেখি, এরপর সবাই লিখো, আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আরগান ডায়াগ্রাম। হ্যাঁ, আরগান ডায়াগ্রাম লিখো সবাই। আচ্ছা, আরগান ডায়াগ্রাম জিনিসটা কি হইতে পারে একটু আমাকে বলো তো ভাইয়া, একটা কথা আমাকে বলো তো, তুমি বলো আমাকে। আমরা বাস্তব সংখ্যা পড়ছি না? বাস্তব সংখ্যা, ধরো আমার কাছে বাস্তব সংখ্যা রেখার নাম তো সবাই শুনছো, বাস্তব সংখ্যা রেখা। আমার কাছে ধরো একটা বাস্তব সংখ্যা রেখা আছে, এদিকে হচ্ছে +∞ আছে, এদিকে হচ্ছে -∞ আছে, মাঝখানে আছে 0। আমি যখন একটা বাস্তব সংখ্যাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে যাই বা জ্যামিতিকভাবে প্রকাশ করতে যাই, তখন আমরা বাস্তব সংখ্যা রেখায় বসাই, তাই না? বাস্তব সংখ্যা রেখায় বসাই। যেমন ধরো আমার কাছে একটা সংখ্যা আছে +2, তাহলে এটাকে আমরা প্রকাশ করি কিভাবে? এখানে একটা পয়েন্ট আমরা নিই, যেটাকে বলি আমরা +2, বাস্তব সংখ্যা রেখায় বসাই। ওকে,
এরপর ধরো একটা সংখ্যা নিলে তুমি -3, তাহলে তুমি এখানে একটা -3 পয়েন্ট নিতা, যেখানে তুমি বলতা এটা হচ্ছে -3 পয়েন্ট, তাই না? তাহলে দেখো একটা জিনিস দেখো, খেয়াল করো, তাহলে যে কোনো একটা বাস্তব সংখ্যাকে আমরা প্রকাশ করি বাস্তব সংখ্যা রেখায়, জ্যামিতিকভাবে প্রকাশ করি বাস্তব সংখ্যা রেখায়। এখন একটা কমপ্লেক্স নাম্বার যদি তোমাকে দিই, ধরো z ইকুয়ালস টু তোমাকে বললাম, তোমাকে 2 + 3i, এখন বললাম এই জটিল সংখ্যাটাকে তুমি স্থানাঙ্কে বসাও বা চিত্রের মাধ্যমে প্রকাশ করো বা এটাকে জ্যামিতিকভাবে প্রকাশ করো। তাহলে এখানে তবে দুইটা পার্ট। আগে আমাদের একটা পার্ট ছিল বাস্তব সংখ্যায় কোনো আইযুক্ত কেউ ছিল না, বাস্তব সংখ্যা রেখায় বসাইতে পারছি। এখন এখানে দুইটা পার্ট আছে, একটা বাস্তব, একটা কাল্পনিক অংশ, তাই না? তো যেহেতু দুইটা পার্ট, তার মানে আমার দুইটা অক্ষ লাগবে। একটা পার্ট হলে একটা অক্ষ দিয়ে হয়ে গেছে, যেহেতু দুইটা পার্ট দুইটা অক্ষ লাগবে। তো আর্গান ডায়াগ্রাম মানে হচ্ছে কোন একটা জটিল সংখ্যাকে স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করা বা জ্যামিতিকভাবে প্রকাশ করা। আর্গান ডায়াগ্রাম মানে হচ্ছে এটা। আর্গান ডায়াগ্রাম মানে কি? কোন একটা জটিল সংখ্যাকে জ্যামিতিকভাবে প্রকাশ করা। এখন এই প্রকাশটা কিভাবে হয় একটু দেখো। আর্গান ডায়াগ্রামে দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা থাকে। আমরা যেটা ওয়াই চিন্তা করতাম, একটা ওয়াই বরাবর থাকবে, একটা এক্স বরাবর থাকবে, একটা ওয়াই বরাবর, একটা এক্স বরাবর। বাট এগুলাকে কেউ এক্স অক্ষ ওয়াই অক্ষ দিও না, কেউ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিও না। এটা মানে হচ্ছে এক্স বরাবর যে থাকে এটা মানে হচ্ছে বাস্তব অক্ষ, এটার নাম হচ্ছে রিয়াল এক্সিস। আর ওয়াই অক্ষ বরাবর যেটা থাকে এটার নাম হচ্ছে ইমেজিনারি এক্সিস। তাহলে দেখো, তাহলে আর্গান ডায়াগ্রামে দুইটা অক্ষ থাকবে, একটা হচ্ছে রিয়াল এক্সিস আর একটা হচ্ছে ইমেজিনারি এক্সিস, রিয়াল এক্সিস এবং ইমেজিনারি এক্সিস। সো রিয়াল এক্সিস বরাবর প্রত্যেকটা ঘর আমাদের এক করে করে, এটা হচ্ছে মূল বিন্দু, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এভাবে চলতে থাকবে। আর এদিকে হচ্ছে -1, -2, -3, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? এভাবে চলতে থাকবে, এটা হচ্ছে রিয়াল এক্সিস। এরপর ইমেজিনারি এক্সিসে প্রত্যেকটা ঘর হচ্ছে আই করে করে, যেমন এটা আই, এটা 2i, এরপর হচ্ছে 3i, এভাবে যাইতে থাকবে জিনিসটা। নিচের দিকে যদি আমি যাই, তাহলে এটা হচ্ছে -i, এটা হচ্ছে -2i, এটা হচ্ছে -3i, এভাবে যাইতে থাকবে জিনিসটা নিচের দিকে, ঠিক আছে? তাহলে দেখো আর্গান ডায়াগ্রামে দুইটা অক্ষ থাকবে, একটা হচ্ছে রিয়াল এক্সিস থাকবে আর হচ্ছে ইমেজিনারি এক্সিস থাকবে। রিয়াল এক্সিস বরাবর প্রত্যেকটা ঘর হচ্ছে 1, 2, 3, 4 এভাবে, আর ইমেজিনারি এক্সিস বরাবর প্রত্যেকটা ঘর হচ্ছে i, 2i, 3i, 4i, 5i এভাবে। আর নিচের দিকে যদি যাই -i, -2i, -3i এভাবে যাবে, ঠিক আছে? তো এখন তোমাকে আমি যে কমপ্লেক্স নাম্বারটা বসাইতে বলছিলাম সেটা হচ্ছে 2 + 3i, এই কমপ্লেক্স নাম্বারটা তোমাকে বসাইতে বলছি, তাই না? 2 + 3i। তাহলে তুমি প্রথমে দেখো বাস্তব অংশ কত আছে? 2 আছে। তাহলে তুমি হচ্ছে বাস্তব অক্ষ বরাবর যাবা 2 ঘর, এই যে আমি 2 ঘর গেলাম, বাস্তব অক্ষ বরাবর 2 ঘর গেলাম। এরপরে কাল্পনিক অক্ষ বরাবর যাইতে হবে কত? যাইতে হবে আমাদের 3i পরিমাণ যাইতে হবে। তাহলে কাল্পনিক বরাবর 3i যাইতে হবে, 1, 2, 3। তাহলে এখান থেকে সোজা 3 ঘর উপরে যাও, 3i যাও, এই যে 3i গিয়ে এখানে একটা পয়েন্ট পাওয়া গেছে, দেখো এখানে একটা পয়েন্ট পাওয়া গেছে, যেখান থেকে আমরা বলতে পারি এই যে কাল্পনিক অংশ হচ্ছে 3i আর 3, আর বাস্তব অংশ হচ্ছে কত? 2 একক। বাস্তব অংশ হচ্ছে 2 একক, তাই না? 2, বাস্তব অংশ হচ্ছে 2। তাহলে এখান থেকে দেখো এই যে পয়েন্ট আমরা পাইছি না, একটা পয়েন্ট আমরা পাইছি না, এই পয়েন্টটাকে তুমি পি নাম দাও। এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 2,3। কেউ ভুলেও বিন্দুর স্থানাঙ্ক নেওয়ার সময় আইকে নিবা না, শুধুমাত্র অংশটাকে নিবা। তাহলে এটা হচ্ছে 2,3। তাহলে বাস্তব অংশ, কাল্পনিক অংশ, বিন্দু নেওয়ার সময় কোনো ধরনের আই নিব না, ঠিক আছে? তো এই যে বিন্দুটা আমরা পাইলাম, এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে একটা জটিল সংখ্যার জন্য, এটার নাম হচ্ছে প্রতিরূপ বিন্দু, বা জ্যামিতিক বিন্দু। এটার নাম হচ্ছে জ্যামিতিক বিন্দু। তাহলে আর্গান ডায়াগ্রামের মেইন কাজটা কি জানো? আর্গান ডায়াগ্রামের মেইন কাজটা হচ্ছে একটা জটিল সংখ্যার প্রতিরূপ বিন্দুটা বের করা। সো তুমি যদি এভাবে রেখে দাও, এই যে আমার কাছে একটা চিত্র আসছে না, এই চিত্রটাকে বলতেছি আমরা এই কমপ্লেক্স নাম্বারের জন্য এটার হচ্ছে আর্গান ডায়াগ্রাম। এটা তাহলে আর্গান ডায়াগ্রামে কয়টা অক্ষ থাকে? 2টা অক্ষ থাকে, একটা থাকবে বাস্তব অক্ষ, একটা থাকবে কাল্পনিক অক্ষ, ঠিক আছে? একটা বাস্তব অক্ষ, একটা কাল্পনিক অক্ষ থাকবে। তা এখন যদি তোমাকে যে কোনো কমপ্লেক্স নাম্বারের জন্য
যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমি যদি আর্গান চিত্রে বসাইতে বলি, আর্গান ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করতে বলি, পারবা? পারা যাবে? সো পরীক্ষায় কীভাবে অ্যান্সার করবা আমি একটু দেখাই দিচ্ছি। পরীক্ষায় কীভাবে অ্যান্সার করবা একটু দেখো, খেয়াল করো। ধরো তোমাকে হচ্ছে এখানে কিছু কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, যেমন z = -4 - 5i, z = 2 - 3i, 2i - 5i, এই কমপ্লেক্স নাম্বারগুলো তোমাকে দেওয়া আছে, এগুলো তোমাকে দেওয়া আছে। তাহলে এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে তুমি দেখো z = -4 - 5i দেওয়া আছে না, এই যে z = তোমাকে দেওয়া আছে -4 - 5i, -5i, এটা তোমাকে দেওয়া আছে -4 - 5i। তো এইটাকে যদি আর্গান চিত্রে প্রকাশ করতে বলি তাহলে তুমি কি করবা বলো? তুমি কি করবা বলো তো একটু আমাকে? প্রথমে অক্ষগুলাকে নিবা, এটা হচ্ছে ইমেজিনারি অ্যাক্সিস, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস। কেউ এক্স অক্ষ ওয়াই অক্ষ লিখবা না, এটা হচ্ছে ইমেজিনারি অ্যাক্সিস আর এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস। সো এটা হচ্ছে বাস্তব অক্ষ বা রিয়েল অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বা ইমেজিনারি অ্যাক্সিস, ইমেজিনারি অ্যাক্সিস। ঠিক আছে? তো এরপর তুমি কি করবা? বাস্তব অক্ষ বরাবর যাইতে বলছে কত? -4। এরপর তুমি এখানে একটা ঘর নিবা, একটা সংখ্যা নিবা, এটা হচ্ছে -4। বাস্তব অক্ষ বরাবর -4 গেলাম। কাল্পনিক অক্ষ বরাবর কত বলছে? -5i, তাহলে নিচের দিকে এটা হচ্ছে -5i নিবা, -5i। তাহলে এই যে এই বরাবর হচ্ছে -4, খেয়াল করো। এরপর তুমি সুন্দর করে দাগ টেনে দিবা, হ্যাঁ, দুইটা অক্ষ থেকে লম্ব টেনে দিবা, দুইটা অক্ষ থেকে সুন্দর করে লম্ব টেনে দিবা যাতে বোঝা যায় জিনিসটা। তাহলে এই যে বিন্দুটা পাইলাম, একটা বিন্দু আমরা পাইলাম না, এই বিন্দুটা হচ্ছে -4, -5, আই কিন্তু দিই নাই, -4, কত? -5। এটাই হচ্ছে আমাদের এই কমপ্লেক্স নাম্বারের জন্য প্রতিরূপ বিন্দু। কথা বুঝতে পারছো? এই যে আমরা একটা চিত্র আঁকলাম না, চিত্র আঁকলাম না, তাহলে কী উল্লেখ করছি দেখো তো? বাস্তব অংশ যেটা দরকার ওইটাকে উল্লেখ করছি, কাল্পনিক অংশ যেটা দরকার জাস্ট ওইটাকে উল্লেখ করছি। এখানে কিন্তু আমি i, 2i, 3i এগুলো দিই নাই, জাস্ট যেটা দরকার ওইটাকে নিছি, যেটা দরকার ওইটা। বাস্তব অংশের ক্ষেত্রেও সেম, কাল্পনিক অংশের ক্ষেত্রেও সেম। এই যে তোমার কাছে একটা চিত্র আঁকলাম, এটাই হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের আর্গান ডায়াগ্রাম। যদি তোমার পরীক্ষায় আসে তুমি হুবহু আমি যেভাবে আঁকছি সুন্দর করে এভাবে আঁকবা। ক্লিয়ার? কথা বুঝছো? বুঝা গেছে আমার কথা? আচ্ছা, এরপর বাকিগুলো তোমরা পারবা না বলো তো? বাকিগুলো পারবা? যেমন 2i যদি বলি, 2i জন্য বাস্তব অংশ 0, তাহলে এখানে হবে আর কি ওয়াই অক্ষের উপরে হবে আর কি 2iটা। ঠিক আছে? কথা বুঝছো? আচ্ছা, সো এটা তোমরা করে ফেলিও। আচ্ছা, আমাকে বলতো একটা কথা, আমাকে বলতো, সেটা হচ্ছে জাস্ট প্রতিরূপ বিন্দুগুলো বলো। এটার জন্য প্রতিরূপ বিন্দু কত আসবে? এটা যদি P1 ধরি তাহলে কত আসবে বলো? 2, -3 আসবে। এটার জন্য প্রতিরূপ বিন্দু কত আসবে? বাস্তব অংশ 0, কাল্পনিক অংশ 2। এটার জন্য প্রতিরূপ বিন্দু কত আসবে বলো তো? বাস্তব অংশ 0, কাল্পনিক অংশ কত? -5। এগুলো আসবে, তাই না? এগুলো আসবে। সো আজকে থেকে ভাইয়া যদি তোমাকে বলে আর্গান ডায়াগ্রাম অঙ্কন করো, পারবা? পারা যাবে? এই টপিকটা প্রশ্নের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। আর্গান ডায়াগ্রাম এই টপিকটা প্রশ্নের জন্য ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন, ঠিক আছে? প্রশ্ন একটু দেখবে ভালো মতো, এখান থেকে প্রশ্ন আসবে। পারা যাবে? লিখো সবাই, সুন্দর করে লিখো, দেখি সুন্দর করে তুলে ফেলো। ওকে, এরপরে সো আমরা আর্গান ডায়াগ্রাম থেকে একটা সুন্দর একটা প্রবলেম সলভ করি, এটা একটু দেখো, খেয়াল করো, এটা একটু খেয়াল করো, একটা সুন্দর একটা প্রবলেম দেখাই। ওকে, যেমন এই প্রবলেমটা একটু খেয়াল করো। এখানে বলছে কি 9 + i, 4 + 13i, -8 + 8i, -3 - 4i, এই জটিল সংখ্যাগুলোকে আর্গান চিত্রে যথাক্রমে এ বি সি ডি বিন্দু সূচিত করলে প্রমাণ করো যে এ বি সি ডি একটি বর্গ। প্রমাণ করো যে এ বি সি ডি একটি বর্গ, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। প্রমাণ করো যে এ বি সি ডি একটি বর্গ, এটা প্রমাণ করবো। তাহলে আর্গান চিত্রে আমাকে 4টা কমপ্লেক্স নাম্বারকে আমরা 4টা বিন্দু দিয়ে প্রকাশ করছি, মানে এগুলো প্রতিরূপ বিন্দু আর কি। তাহলে এখন তুমি আমাকে বলো তো, প্রথমে তুমি আর্গান চিত্রটা নাও, এদিকে দেখো, আর্গান চিত্রটা তুমি নাও। এটা আমাদের ইমেজিনারি অ্যাক্সিস, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস এবং ইমেজিনারি অ্যাক্সিস, এটা আমরা নিলাম। সো এটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ রিয়েল অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের ইমেজিনারি অ্যাক্সিস। ঠিক আছে? ইমেজিনারি অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ইমেজিনারি অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তাহলে দেখো তো প্রথম যেটা আছে সেটা কত? 9 + i,
9 প্লাস আই, তাহলে বাস্তব হচ্ছে 9, বাস্তব হচ্ছে 9, আর ইমেজিনারি হচ্ছে আমাদের আই পরিমাণ। তাহলে এখান থেকে যে বিন্দুটা পাইছি এই যে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের 9,1, 9,1, এটা হচ্ছে 9। এরপরে বিন্দুটা কত? 4 প্লাস 13i, 4 প্লাস 13i, তাহলে বাস্তব হচ্ছে আমাদের 4, বাস্তব হচ্ছে 4, কাল্পনিক হচ্ছে আমাদের 13i, কাল্পনিক হচ্ছে 13i। এই যে এখানে একটা বিন্দু পাইলাম, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, 4,13, 4,13, ঠিক আছে, 4,13 গেল। এরপর -8 প্লাস এইটাই, -8 প্লাস এইটাই, এদিকে হচ্ছে আমাদের -8, এই যে এটা হচ্ছে -8, এরপর প্লাস এইটাই, প্লাস এইটাই, এদিকে হচ্ছে আমাদের প্লাস এইটাই আছে, এই যে এটা হচ্ছে প্লাস এইটাই, ঠিক আছে। তারপরে হচ্ছে -3 -4i, -3 -4i, যেমন এদিকে আছে হচ্ছে -3, এরপর হচ্ছে -4i আছে, -4i, এদিকে আছে -4i, সো -3 -4i হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু, এটা আমাদের কি এ বি, এটা সি বিন্দু ছিল, সি বিন্দু ছিল কত -8,8, আর এটা হচ্ছে আমাদের ডি বিন্দু, ডি বিন্দু কত -3 -4, -3 -4, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। তাহলে এখন তুমি দেখো ফুল চিত্রটা তুমি যদি অঙ্কন করো এখান থেকে, তাহলে ফুল চিত্রটা কি আসে? ফুল চিত্রটা আসে এখান থেকে ফুল চিত্রটা আসবে, এই যে এ বি আসবে ফুল চিত্রটা, তারপর বিসি আসবে, এ বি আসবে, বিসি আসবে, তারপর এখান থেকে হচ্ছে সিডি আসবে, সিডি আসবে, এখান থেকে এডি আসবে, এখান থেকে এডি আসবে, ঠিক আছে, এটা আসবে। এই চিত্রটা আসছে আর কি। আমার চিত্রটা সুন্দর না, খুব একটা সুন্দর হয় নাই, বাট চিত্র তো চিত্রই। হ্যাঁ, এখন বিশ্বাস করে নাও না এটা একটা বর্গ, তো এখন তোমাকে প্রমাণ করতে হবে এটা একটা বর্গক্ষেত্র, এটা প্রমাণ করতে হবে। সো বর্গক্ষেত্র যদি প্রমাণ করতে যাই তাহলে কি করতে হবে বলো তো? বর্গক্ষেত্র প্রমাণ করতে হলে কি করতে হবে? বর্গক্ষেত্র প্রমাণ করতে হইলে চার বাহু সমান এবং কর্ণ দুইটা সমান, এটা প্রমাণ করতে হবে, তাই না? কর্ণ দুইটা সমান। তাহলে তুমি চিন্তা করো, আমার কাছে যেহেতু চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা আছে, এটা একটা কর্ণ, এটা আরেকটা কর্ণ, এই দুটা কর্ণ আমার কাছে জানা আছে। তা আমি যদি এখান থেকে বাহুগুলো বের করি, প্রথমে বলো এখান থেকে যদি আমরা এ বি বাহুটা বের করি, ভাইয়া এ বি সমান কত আসবে? রুট ওভার এখান থেকে আসবে 9 - 4 হোল স্কোয়ার, 9 - 4 হোল স্কোয়ার প্লাস 13 - 1 হোল স্কোয়ার, এটা আসবে। তাহলে কত আসে বলো এখান থেকে? রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটা আসছে, তার মানে 13 আসছে এখান থেকে। তাহলে একটা বাহু আসছে 13। এরপর তুমি বিসি বাহুটা বের করো, এখানে তুমি বিসি বাহুটা বের করো, তাহলে বিসি বাহু সমান কত আসে? রুট ওভার বিসি সমান আসবে 4 + 8 হোল স্কোয়ার, 4 + 8 হোল স্কোয়ার প্লাস 13 - 8 হোল স্কোয়ার, 13 - 8 হোল স্কোয়ার, তাহলে কত আসছে বলো তো? রুট ওভার এখান থেকে আসছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাও 13 আসছে, তাও 13। তাহলে বিসি বাহু আমি 13 পাইলাম। এরপর তুমি দেখো এখান থেকে তুমি যদি সিডি বাহুটা বের করো, সিডি সমান কত আসে? সিডি সমান আসবে -8 + 3 হোল স্কোয়ার, -8 + 3 হোল স্কোয়ার প্লাস এরপরে 8 + 4 হোল স্কোয়ার, 8 + 4 হোল স্কোয়ার, তাহলে কত আসে বলো তো এখান থেকে? এখান থেকে আসলো আমাদের -8 + 3 মানে হচ্ছে 5, 5 স্কোয়ার আসবে আর কি, মাইনাসটাকে তো স্কোয়ার কাই ফেলবে, প্লাস 12 স্কোয়ার, তাও তোমার 13 আসছে, তাও তোমার 13। এরপরে এখান থেকে যদি আমরা এডি বের করি, খেয়াল করো, যদি এডি বের করি তাহলে এডি সমান কত আসবে ভাইয়া? এডি সমান আসবে আমাদের ওই যে 9 + 3 হোল স্কোয়ার প্লাস এরপরে 1 + 4 হোল স্কোয়ার। কোন ফর্মুলা ইউজ করতেছি বলো তো? ওই যে রুট ওভার x1 - x2 হোল স্কোয়ার প্লাস কি y1 - y2 হোল স্কোয়ার, ওইটা দিয়ে বের করতেছি। তাহলে এখান থেকে কত আসছে? এখান থেকে আসছে রুট ওভার এই যে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাও কত আসছে? তাও তোমার 13 আসছে, তাহলে দেখো এখন চারটা বাহুই কত আসছে? চারটা বাহুই আসছে 13 করে, তা আমি যদি এখান থেকে কর্ণগুলো বের করি, তুমি আমাকে বলো কর্ণ বিডি যদি বের করি, যদি বের করি তাহলে কর্ণ বিডি সমান কত আসবে? কর্ণ বিডি সমান আসবে আমাদের 4 + 3 হোল স্কোয়ার, প্লাস 13 + 4 হোল স্কোয়ার, এটা আসে না? তাহলে এখান থেকে 4 + 3 হোল স্কোয়ার, 13 + 4 হোল স্কোয়ার, এটা মানে কত? রুট ওভার এখান থেকে আসবে 4 + 3 হোল স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার প্লাস 13 + 4 হোল স্কোয়ার মানে হচ্ছে 17 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখবা কত আসে? এখান থেকে 13√2 আসবে, দেখবা এখান থেকে 13√2 আসবে। আমি মুখস্থ কেমনে লিখে দিছি, হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়া। এটা হচ্ছে আমি ওই যে অফলাইনে করাইছিলাম ওই জন্য 13√2,
ঠিক আছে, তাহলে বিডি সমান কত আসছে 13√2 আসছে। এরপর তুমি খেয়াল করো, তারপর কর্ণ যদি আমরা এখান থেকে যদি কর্ণ বিডি বের করছি, তো কর্ণ যদি এসি বের করি, কর্ণ এসি যদি বের করি, কর্ণ এসি কত আসবে সেম রুট ওভার, এখান থেকে দেখো এসি বের করো 9 + 8 হোল স্কোয়ার, 9 + 8 হোল স্কোয়ার প্লাস 1 - 8 হোল স্কোয়ার, তাহলে কত আসছে রুট ওভার সেম 7 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার, এটা আসছে, তাহলে এখান থেকে আসবে 13√2, এটা আসবে। তাহলে এখন তুমি চিন্তা করো, 4টা বাহু সমান আসছে, 2টা কর্ণ সমান আসছে, 4 বাহু সমান 2টা কর্ণ সমান, এটা আসছে না? তো 4 বাহু সমান 2 কর্ণ সমান এটা কখন হয়? যদি আমার কাছে যে চতুর্ভুজটা আছে এটা দিয়ে একটা বর্গ হয়। সুতরাং আমরা বলতে পারবো এখান থেকে, সুতরাং বলা যাবে ABCD একটি বর্গ, ABCD একটি বর্গ। কথা কি বুঝতে পারছো সবাই? বলো, কথা কি বোঝা গেছে ভাইয়া? কথা কি বুঝতে পারছো? সুতরাং ABCD একটি বর্গ। ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝছো? তাহলে এই টাইপের যে প্রবলেমগুলো আছে এগুলো তোমার কি কি আসতে পারে বলে দিই। বর্গ আসতে পারে, রম্বস আসতে পারে, সামুদ্রিক আসতে পারে, অথবা আয়ত আসতে পারে। ঠিক আছে, তো তোমরা তো জানো আয়ত কখন হয়, বর্গ কখন হয়, রম্বস কখন হয়, এটা তোমরা জানো। যেমন এখানে একটা প্রবলেম দিচ্ছে, এটা একটা আয়ত প্রমাণ করতে বলছে, এটা তোমরা করিও। ঠিক আছে, এটা তোমরা SW করিও। আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস লিখে দিই, এটা তোমরা মাথায় রাখিও। খেয়াল করো, যখন তোমার কাছে বর্গ হবে, এটা যদি একটা বর্গ হয়, তাহলে বর্গের ক্ষেত্রে 2টা কর্ণ সমান এবং 4টা বাহু সমান, 2টা কর্ণ এবং 4টা বাহু সমান। যেমন এটা এ বাহু, এ বাহু, এ বাহু, এ বাহু, আর কর্ণগুলো ডি, এটাও ডি। তাহলে 4 বাহু সমান 2টা কর্ণ যদি সমান হয়, এটা বর্গ। এরপর যদি তোমার কাছে ধরো, যদি তোমার কাছে এরকম থাকে বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণগুলো সমান, যদি এটা থাকে, বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণগুলো সমান, এটা হচ্ছে একটা আয়ত, এটা একটা আয়ত হবে, তাই না? এগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি জাস্ট একটু মনে করাই দিচ্ছি আর কি তোমাদেরকে। এরপর যদি তোমার কাছে ধরো একটা সামুদ্রিক আছে, বিপরীত বাহুগুলো সমান, যেমন এটা এ বাহু, এটা এ বাহু, এটা বি বাহু, এটা বি বাহু, তাহলে এরপর কর্ণ যেগুলো আছে কর্ণগুলো সমান নয়, যেমন একটা D1, একটা ধরো D2, কর্ণগুলো সমান নয়, তাহলে এটা হবে আমাদের সামুদ্রিক, সামন্তরিক হবে। এরপর যদি আমার কাছে ধরো এমন থাকে, 4টা বাহুই সমান বাট কর্ণগুলো সমান নয়, একটা D1, একটা D2, এটাকে বলি আমরা রম্বস বলি। তো এই 4টা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, মাথায় রাখলে ঘুরে ফিরে দেখবে তোমার আর্গান ডায়াগ্রাম থেকে একটু পরীক্ষায় আসার মতো যে প্রবলেমগুলো থাকে এগুলো এই 4টার মধ্যেই থাকে। ঠিক আছে, সো তোমরা এটা একটু SW করে ফেলবা সুন্দর করে। তাহলে আজকের ক্লাসে যা যা পড়াইলাম, কি পড়াইছি বলো তো? বাস্তব অংশ, কাল্পনিক অংশ পড়াইছি, আর্গান ডায়াগ্রাম পড়াইছি, এরপর আর্গান ডায়াগ্রামে কিছু প্রবলেম করাইছি। সব কিছু বুঝছো না? বুঝছো? তাহলে একটু দেখি সামারি দিয়ে দাও তো সবাই, চটপট আমাকে একটা রিপিট ফায়ার কুইজ করি তোমাদের সাথে, দেখি বলো তো, আমাকে বলো তো একটু, এগুলো বলো এখান থেকে ছটপট বলো, তোমরা বলো, আমি বলবো না, তোমরা বলো। তাহলে প্রথমটার বাস্তব অংশ কত বলো? 2, কাল্পনিক অংশ কত বলো? 3, এরপরেরটার বাস্তব অংশ কত? আমার আগে বলো কত? -2, এরপর কাল্পনিক অংশ কত? -5। এই ঘুমাই ক্লাস করলে হবে না, জোরে বলো। এরপর বাস্তব অংশ কত? 0 + 7i, বাস্তব অংশ কত? 0, কাল্পনিক অংশ কত? +7। এরপর বলো বাস্তব অংশ কত? 1, কাল্পনিক অংশ কত? +2। তারপরে বলো বাস্তব অংশ কত? 9, কাল্পনিক অংশ কত? 4। তাহলে তুমি কি আমার আগে পারছো নাকি পারো নাই? অবশ্যই কমেন্ট করে জানাবা। পারছো আগে? ওকে, আসো। পারবা না? ঠিক আছে, সো আজকে যা যা পড়াইলাম সবাই কি বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে, এবার তোমরা যেটা করবা, তোমাদেরকে আমি একটা প্র্যাকটিস বুকের কথা বলছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, একটা প্র্যাকটিস বুকের কথা বলছিলাম, এই যে একটা কমপ্লেক্স নাম্বার, এরকম তোমাকে একটা প্র্যাকটিস বুকের PDF আমি দিয়ে দিব। তুমি যেটা করবা, লেকচার 1টা করার পরে এখানে লেকচার 1-এ যা যা আছে, দেখো লেকচার 1-এ যা যা আছে, এখানে একটা ভুল আছে, 3 নাম্বার কোয়েশ্চনে 4 + 13i হবে, 3i যেটা দেওয়া আছে 13i হবে প্র্যাকটিস বুকে। তো এই কোয়েশ্চনগুলো সবাই করে ফেলবা সুন্দর করে, ঠিক আছে? করে ফেলবা, তাহলে তোমার এই লেকচারে যে টপিকগুলো আছে এটা প্র্যাকটিস হয়ে যাবে। কথা বুঝছো? আমি যা যা বলি তোমরা জাস্ট এগুলাই করো, এই প্লেলিস্টটাই ফলো করো, আর কিচ্ছু লাগবে না কমপ্লেক্স নাম্বারের। তোমাকে A to Z আমি বিগিনার থেকে তোমাকে প্রো বানাই দিব। ওকে, ঠিক আছে, সবার সাথে নেক্সট ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকো, আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, একটা লাইক দিবা, একটা কমেন্ট করবা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।